নমস্কার। তাপসের কথকতায় সকলকে স্বাগত। আগস্ট মাস স্বাধীনতার মাস। এই উপলক্ষে পাঠ করব অগ্নিযুগের বিপ্লবী উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা বই নির্বাসিতের আত্মকথা। ১৯০৮ সালের আলিপুর বোমার মামলার সূত্রে যুগান্তর দলের অনেকেরই আন্দামানের ভয়ঙ্কর সেলুলার জেলে কারাবাস হয়। উপেন্দ্রনাথ তাঁদেরই একজন। তাঁদের কারাবাসের আনুপূর্বিক কাহিনী ও ইতিহাস বিধৃত হয়েছে এই গ্রন্থে। রবীন্দ্রনাথ থেকে সৈয়দ মুজতবা আলী পর্যন্ত অনেকেই প্রশংসা করেছেন এই বইয়ের। ১২টি পরিচ্ছেদে সমাপ্ত হয়েছে এই বই। তাপসের কথকতার গত পর্বে শুনেছেন নির্বাসিতের আত্মকথার ৫ম পরিচ্ছেদ। আজ শুনবেন ৬ষ্ঠ পরিচ্ছেদ। নানা প্রকারের জল্পনা কল্পনা চলিতেছে, এমন সময় হঠাৎ একদিন আমাদের অদৃষ্ট খুলিয়া গেল। জেলের কর্তৃপক্ষগণ হুকুম দিলেন যে ৪৪ ডিগ্রি হইতে অন্য স্থানে লইয়া গিয়া আমাদের একত্র রাখা হইবে। ভাগ্যবিধাতা সহসা এরূপ প্রসন্ন হইয়া কেন উঠিলেন তাহা তিনিই জানেন, কিন্তু আমরা তো হাসিয়াই খুন। আলিঙ্গন, গলা জড়াজড়ি, লাফালাফি আর চিৎকার থামিতেই ১ ঘণ্টা কাটিয়া গেল। তাহার পর প্রকৃতিস্থ হইয়া দেখিলাম যে ৩টি পাশাপাশি কুঠুরিতে আমাদের রাখা হইয়াছে। তাহার মধ্যে পাশের ২টা ছোট আর মাঝেরটা অপেক্ষাকৃত বড়। অরবিন্দবাবু ও দেবব্রতের মতো যাহারা অপেক্ষাকৃত গম্ভীর প্রকৃতি, তাহারা পাশের ২টি কুঠুরিতে আশ্রয় লইলেন, আর আমাদের মতো চ্যাংরা যাহারা, তাহারা মাঝের বড় কুঠুরিটি দখল করিয়া সর্বদিনব্যাপী মহোৎসবের আয়োজন করিতে লাগিল। মেদিনীপুরের শ্রীযুক্ত হেমচন্দ্র দাসও আমাদের সঙ্গে আসিয়া জুটিলেন। হেমচন্দ্রের সহিত পূর্বে কখনো বিশেষভাবে পরিচিত হইবার অবসর পাই নাই। এবার কাছে আসিয়া দেখিলাম যে যাহাদের মাথার চুল পাকে, বুদ্ধিও পাকে, কিন্তু বয়স বাড়ে না, হেমচন্দ্র তাহাদের মধ্যে একজন। অসাধারণ শক্তিমত্তার সহিত বালসুলভ তরলতা মিশিলে যে অদ্ভুত চরিত্রের সৃষ্টি হয়, হেমচন্দ্রের তাহাই ছিল। ২-১ দিনের মধ্যেই সর্বসম্মতিক্রমে তিনি সাধারণের হেমদা হইয়া দাঁড়াইলেন। আমাদের পাশের ২টি ঘরে লেখাপড়া ও ধর্মালোচনা চলিতে লাগিল, আর আমাদের ঘরটি হইয়া উঠিল নাচ, গান, হাসি, ঠাট্টা, তামাশা ও চিমটি কাটাকাটির কেন্দ্র। বলা বাহুল্য, উল্লাসকর আমাদের সহিত একত্রই ছিল। সে না থাকিলে আসর জমিত না। আমরা বাড়িঘর ছাড়িয়া যে জেলে আসিয়াছি, হট্টগোলের মধ্যে সে কথা মনেই হইত না। দিন কয়েক পরে সুখের মাত্রা আরো এক পর্দা চড়িয়া গেল। বাহির হইতে পুলিশ আরো কয়েকজনকে ধরিয়া আনিল। মোট আমরা প্রায় ৪০-৪৫ জন হইলাম। এত লোককে ৩টি কুঠুরির মধ্যে পুরিতে গেলে অন্ধকূপ হত্যার ও পুনরভিনয় করতে হয়। ডাক্তার সাহেব বলিলেন যে একটা ওয়ার্ড খালি করিয়া আমাদের সকলকে সেখানে রাখা হোক। কাজেই সকলে আসিয়া একসঙ্গে মিশিলাম। নরক একেবারে গুলজার হইয়া উঠিল। জেলের খাওয়া সম্বন্ধে নানারূপ অভিযোগ করায় ডাক্তার সাহেব আমাদের জন্য বাহির হইতে ফল মূল বা মিষ্টান্ন পাইবার ব্যবস্থা করিয়া দিয়াছিলেন। সুশীল সেনের পিতা প্রায়ই আম, কাঁঠাল ও মিষ্টান্ন পাঠাইয়া দিতেন। কলকাতার অনুশীলন সমিতির ছেলেরাও মাঝে মাঝে ঘি, চাল, মশলা ও মাংস পাঠাইয়া দিত। সর্ববিদ্যাসিদ্ধ হেমদা সেগুলি হাসপাতালে লইয়া গিয়া পোলাও বানাইয়া আমাদের ভুরি ভোজনের ব্যবস্থা করিয়া দিতেন। আম কাঁঠাল এত অধিক পরিমাণে আসিত যে খাইয়া শেষ করা দায় হইত। সুতরাং সেগুলি পরস্পরের মুখে ও মাথায় মাখাইয়া সদ্ব্যবহার করা ভিন্ন উপায়ান্তর ছিল না। সন্ধ্যার সময় গানের আড্ডা বসিত। হেমচন্দ্র, উল্লাসকর, দেবব্রত কয়জনেই বেশ গাহিতে পারিত, কিন্তু দেবব্রত গম্ভীর পুরুষ, বড় একটা গাহিত না। অনেক পীড়াপিড়িতে একদিন তাহার স্বরচিত একটা গান আমাদের শুনাইয়াছিল। ভারতব্যাপী একটা বিপ্লবকে লক্ষ্য করিয়াই তাহা রচিত। তাহার সুরের এমন একটা মোহিনী শক্তি ছিল যে গান শুনিতে শুনিতে বিপ্লবের রক্তচিত্র আমাদের চোখের সম্মুখে যেন স্পষ্ট হইয়া ফুটিয়া উঠিত।
গান বা পদ্য কস্মিনকালেও আমার বড় একটা মনে থাকে না, কিন্তু দেবব্রতের সেই গানটার দু এক ছত্র আজও মনে গাঁথিয়া আছে। উঠিয়া দাঁড়ালো জননী, কোটি কোটি সুত হুঙ্কারি দাঁড়ালো, রক্তে আঁধারিল রক্তিম সবিতা, রক্তিম চন্দ্রমা তারা, রক্তবর্ণ ডালি রক্তিম অঞ্জলি, বীর রক্তময়ী ধরা কিবা শোভিল। গানটা শুনিতে শুনিতে মানুষচক্ষে বেশ স্পষ্টই দেখিতাম যে আসমুদ্র হিমাচলব্যাপী ভাবন্মত্ত জনসংঘ বরাভয় করার স্পর্শে সিংহ গর্জনে জাগিয়া উঠিয়াছে। মায়ের রক্তচরণ বেরিয়া বেরিয়া গগনস্পর্শী রক্তশীর্ষ উত্তাল তরঙ্গ ছুটিয়াছে। দুলোক ভুলোক সমস্তই উন্মত্ত রণবাদ্যে কাঁপিয়া উঠিয়াছে। মনে হইত যেন আমরা সর্ববন্ধন মুক্ত, দীনতা ভয় মৃত্যু আমাদের কখনো স্পর্শ করিতেও পারিবে না। ছেলেরা অনেকেই সেকালের স্বদেশী গান গাহিত, তাহাদের অদম্য উৎসাহ আর স্ফূর্তি চাপিয়া রাখাই দায়। শচীন সেন ছিল তাহাদের অগ্রণী। 15 বৎসর যখন তাহার বয়স, তখন সে মা বাপের কথা ঠেলিয়া একরূপ জোর করিয়াই কলকাতা ন্যাশনাল কলেজে আসিয়া ভর্তি হয়। কিন্তু তাহার প্রাণের গভীরতর আকাঙ্ক্ষা কলেজের বিদ্যায় মিটিল না। শেষে বাড়ি হইতে পলাইয়া আসিয়া সে বাগানে যোগ দিল। জেলে আসিবার পর চিৎকার করিয়া লাফালাফি করিয়া গান গাহিয়া কাঁধে চড়িয়া আম কাঁঠাল চুরি করিয়া সে যে শুধু আমাদেরই অস্থির করিয়া তুলিল তাহা নহে, জেলের কর্তৃপক্ষগণও তাহার বক্তৃতার ও গানের জ্বালায় অতিষ্ঠ হইয়া উঠিল। রাত 12টা-1টা বাজিয়া চলিয়াছে, শচীনের গানের আর বিরাম নাই। জেলার বাবুটি নিতান্ত ভদ্রলোক। এতগুলা ভদ্রলোকের ছেলেকে তাহার জেলের মধ্যে পুরিয়া দেওয়ায় তিনি নিতান্তই বিব্রত হইয়া পড়িয়াছিলেন। একদিকে সরকারি চাকরি, পেনশন পাইবার আর বৎসর খানেক মাত্র বিলম্ব, আর অপরদিকে চক্ষুলজ্জা। এই দোটানায় পড়িয়া বেচারার একেবারে প্রাণান্ত। একে ভদ্রলোক প্রৌঢ় বয়সে চতুর্থ না পঞ্চম পক্ষের পানি গ্রহণ করিয়াছেন, তাহার উপর রাত্রিকালে ছেলেদের গানের জ্বালায় অস্থির। একদিন প্রাতঃকালে তিনি নিতান্ত ভালো মানুষের মতো আসিয়া নিবেদন করিলেন যে ছেলেদের বুঝাইয়া সুঝাইয়া যেন আমরা একটু শান্ত করিয়া রাখি, কেননা রাত্রিকালে গৃহিণীর ও মশকের উপদ্রবের সঙ্গে সঙ্গে ছেলেদের গ্রাণের উপদ্রব আসিয়া জুটিলে তাহার আর 1 বৎসর বাঁচিয়া থাকিয়া পেনশন ভোগ করিবার সুবিধে মিলিবে না। এহেন সৎযুক্তির পর আর কি করা যায়? কথামালা ও শিশু শিক্ষা হইতে উদ্ধৃত করিয়া অনেকগুলি ভালো ভালো উপদেশ ছেলেদের শুনাইয়া দিয়া যথাসাধ্য কর্তব্য পালন করিলাম। কিন্তু সদুপদেশ মতো কার্য করিবার বুদ্ধিশুদ্ধি যদি তাহাদের থাকিবে, তাহা হইলে আর ভারত উদ্ধার করিবার কুপ্রবৃত্তি তাহাদের স্কন্ধে চাপিবে কেন? অরবিন্দবাবু, দেবব্রত ও বারীন্দ্র ভিন্ন আর সকলেই এই হট্টগোলে যোগ দিত। তবে মধ্যে মধ্যে উহারাও যে বাদ পড়িতেন তাহা নহে। ধরা পড়িবার পর বারীন্দ্রের মনে কোথায় একটা বিষম ধাক্কা লাগিয়াছিল বলিয়া মনে হয়। সে প্রায় সমস্ত দিন একখানা চাদর মুড়ি দিয়া লম্বা হইয়া পড়িয়া থাকিত। দেবব্রত সকালে উঠিয়া পায়ের উপর পা তুলিয়া দিয়া সেই যে অচল প্রতিষ্ঠ হইয়া বসিত, বেলা 10টা পর্যন্ত তাহাকে আর নাড়িবার উপায় ছিল না। আহারাদির পর আবার বেলা 4-5টা পর্যন্ত চুপ করিয়া বসিয়া থাকিত। কখনো বা গীতা ও ভাগবত পড়িত। তাহার সময় এইরূপেই কাটিয়া যাইত। অরবিন্দবাবুর জন্য একটা কোণ নির্দিষ্ট ছিল। সমস্ত প্রাতঃকাল তিনি সেইখানে আপনার সাধন ভজনের মধ্যে ডুবিয়া থাকিতেন। ছেলেরা চিৎকার করিয়া তাহাকে বিরক্ত করিলেও কোনো কথাই কহিতেন না। অপরাহ্নে 2-3 ঘণ্টা পায়চারি করিতে করিতে উপনিষদ বা অন্য কোনো ধর্মশাস্ত্র পাঠ করিতেন। তবে সন্ধ্যাবেলায় 1-8 ঘণ্টার জন্য ছেলে খেলায় যোগ না দিলে তাহারও নিষ্কৃতি ছিল না। কানাইলাল প্রভৃতি 4-5 জন নিদ্রার কাজটা সন্ধ্যার পরেই সারিয়া লইত। রাত 10টা-11টার সময় সকলে যখন ঘুমাইয়া পড়িত, তখন তাহারা বিছানা ছাড়িয়া কাহার কোথায় সন্দেশ, আম বা বিস্কুট লুকানো আছে তাহা সন্ধান করিয়া ফিরিত। যেদিন সেসব কিছু মিলিত না, সেদিন এক গাছা দড়ি দিয়া কাহারও হাতের সহিত অপরের কাছা বা কাহারও কানের সহিত অপরের পা বাঁধিয়া দিয়া
ক্ষুণ্ণ মনে শুইয়া পড়িত। একদিন রাত্রে প্রায় ১টার সময় ঘুম ভাঙিয়া দেখি কানাই একজনের বিছানার চাদরের তলা হইতে একটা বিস্কুটের টিন চুরি করিয়া মহানন্দে বগল বাজাইতেছে। অরবিন্দবাবু পাশেই শুইয়াছিলেন। আনন্দের সশব্দ অভিব্যক্তিতে তাঁহারও ঘুম ভাঙিয়া গেল। কানাই অমনি খান কয়েক বিস্কুট লইয়া তাহার হাতের মধ্যে গুজিয়া দিল। বিস্কুট লইয়া অরবিন্দবাবু চাদরের মধ্যে মুখ লুকাইলেন। নিদ্রাভঙ্গের আর কোনো লক্ষণই দেখা গেল না, চুরিও ধরা পড়িল না। রবিবারে আমাদের স্ফূর্তির মাত্রা একটু বাড়িয়া যাইত। আত্মীয়-স্বজন ও বাহিরের অনেক লোক আমাদের সঙ্গে দেখা করিতে আসিতেন, সুতরাং অনেক প্রকার সংবাদাদি পাওয়া যাইত। মিষ্টান্নও যথেষ্ট পরিমাণে মিলিত। বিপুল হাস্যরসের মাঝে মাঝে একটু আধটু করুণ রসও দেখা দিত। শচীনের পিতা একদিন তাহার সহিত দেখা করিতে আসিয়াছিলেন। জেলে কিরকম খাদ্য খাইতে হয় জিজ্ঞাসা করায় শচীন লপ্সির নাম করিল। পাছে লপ্সির স্বরূপ প্রকাশ পাইয়া তাহার পিতার মনে কষ্ট হয়, সেই ভয়ে শচীন লপ্সির গুণগ্রাম বর্ণনা করিতে করিতে বলিল, লপ্সি খুব পুষ্টিকর জিনিস। পিতার চক্ষু জলে ভরিয়া আসিল। তিনি জেলার বাবুর দিকে মুখ ফিরাইয়া বলিলেন, বাড়িতে ছেলে আমার পোলাওয়ের বাটি টান মেরে ফেলে দিত, আর আজ লপ্সি তার কাছে খুব পুষ্টিকর জিনিস। ছেলের এই অবস্থা দেখিয়া বাপের মনে যে কি হয় তাহা তখনও ভালো করিয়া বুঝি নাই। তবে তাহার ক্ষীণ আভাস যে একেবারে পাই নাই তাহাও নয়। একদিন আমার আত্মীয় স্বজনেরা আমার ছেলেকে আমার সহিত দেখা করাইতে লইয়া আসিয়াছিলেন। ছেলের বয়স তখন ১.৫ বৎসর মাত্র, কথা কহিতে পারে না। হয়তো এ জন্মে তাহার সহিত আর দেখা হইবে না ভাবিয়া তাহাকে কোলে লইবার বড় সাধ হইয়াছিল, কিন্তু মাঝের লোহার রেলিংগুলা আমার সে সাধ মিটাইতে দেয় নাই। কারাগারের প্রকৃত মূর্তি সেই দিন আমার চোখে ফুটিয়াছিল। যাক সে কথা। এইরূপে তো সুখে দুঃখে জেলখানায় আমাদের দিন কাটিতে লাগিল। ওদিকে ম্যাজিস্ট্রেটের আদালতে বিচারও আরম্ভ হইয়া গেল। রাস্তায় লোকে লোকারণ্য, আদালতে উকিল ব্যারিস্টারের ছড়াছড়ি, কিন্তু আমাদের সেদিকে লক্ষ্য নাই। সবটাই যেন আমাদের চোখে একটা প্রকাণ্ড তামাশা বলিয়া মনে হইতে লাগিল। কত রকম বেরকমের সাক্ষী আসিয়া সত্য মিথ্যার খিচুড়ি পাকাইয়া যাইত। আমরা শুধু শুনিতাম আর হাসিতাম। তাহাদের সাক্ষ্যের সহিত যে আমাদের মরণ বাঁচনের সম্বন্ধ, এ কথাটা মনেই আসিত না। স্কুলের ছুটির পর ছেলেরা যেমন মহাস্ফূর্তিতে বাড়ি ফিরিয়া আসে, আমরাও সেইরূপ আদালত ভাঙিবার পর গান গাহিতে গাহিতে, চিৎকার করিতে করিতে গাড়ি চড়িয়া জেলে ফিরিয়া আসিতাম। তাহার পর সন্ধ্যার সময় যখন সভা বসিত, তখন বার্লি সাহেব কিরকম ফিরিঙ্গি বাংলায় সাক্ষীদের জেরা করে, নর্টন সাহেবের পেন্টুলানটা কোথায় ছেঁড়া আর কোথায় তালি লাগানো, কোর্ট ইন্সপেক্টরের গোঁফের ডগা ইঁদুরে খাইয়াছে কি আরশোলায় খাইয়াছে, এই সমস্ত বিষয়ে উল্লাসকর গভীর গবেষণা করিত, আর আমরা প্রাণ ভরিয়া হাসিতাম। কিন্তু এই হাসি পর্বের পর যে একটা প্রকাণ্ড কান্না পর্ব আছে, তাহা ভালো করিয়া বুঝি নাই। নরেন্দ্র গোস্বামীর কথা পূর্বেই বলিয়াছি। আমরা যাহা ভয় করিয়াছিলাম, ফলে তাহাই হইল। বিচার আরম্ভ হইবার ২-৪ দিন পরেই সে সরকারি সাক্ষী হইয়া কাঠগড়ায় গিয়া দাঁড়াইল। তাহার সাক্ষ্যের ফলে চারিদিকে নূতন নূতন খানা তল্লাশি আরম্ভ হইল, আর পণ্ডিত ঋষিকেশের উর্বর মস্তিষ্কপ্রসূত মারাঠি ও মাদ্রাজি নেতৃবৃন্দকে আবিষ্কার করিবার জন্য পুলিশ চারিদিকে ছোটাছুটি করিতে লাগিল। নরেন সরকারি সাক্ষী হইবার পরই তাহাকে আমাদের নিকট হইতে সরাইয়া হাসপাতালে ইউরোপীয় প্রহরীর তত্ত্বাবধানে রাখা হইয়াছিল, পাছে কেহ তাহাকে আক্রমণ করে সেই ভয়ে জেলের কর্তৃপক্ষগণ সর্বদাই সাবধান হইয়া থাকিতেন। জেলার বেচারী একদিন বলিলেন, দেখুন, আমার হয়েছে তাল গাছের ২.৫ হাত। তাল গাছ সবটা চড়া যায়, কিন্তু শেষ ২.৫ হাত উঠিবার সময় প্রাণটা বেরিয়ে যায়। এতদিন চাকরি করে এলুম, বেশ নির্বিবাদে কেটে গেল, আর এই পেনশন নেবার সময় আপনাদের হাতে গিয়ে পড়েছি। এখন মানে মানে আপনাদের বিদায় করতে পারলে বাঁচি, কিন্তু অদৃষ্টের পরিহাস, তাল গাছের শেষ ২.৫ হাত
আর তাহাকে চড়িতে হইল না। ম্যাজিস্ট্রেট আমাদের মকদ্দমা সেশনে পাঠাইয়া নিশ্চিন্ত হইলেন। আমরাও লম্বা ছুটি পাইলাম। নিষ্কর্মার দল, কাজেই সকলেই হাসে, খেলে, লাফালাফি করে, মোকদ্দমার ফলাফল লইয়া মাঝে মাঝে বিচার বিতর্কও করে। ছেলেরা কাহাকেও বা ফাঁসি কাঠে চড়ায়, কাহাকেও বা খালাস দেয়। কানাইলাল একদিন বলিল, খালাসের কথা ভুলে যাও, সব 20 বৎসর করে কালাপানি। শচীনের তাহাতে ঘোরতর আপত্তি। সে প্রমাণ করিতে বসিল যে 20 বৎসরের মধ্যে দেশ মুক্ত হইবেই হইবে। কানাইলাল খানিকক্ষণ গম্ভীরভাবে বসিয়া থাকিয়া বলিল, দেশ মুক্ত হোক আর না হোক, আমি হব। 20 বৎসর জেল খাটা আমার পোষাবে না। এই কথার 2-1 দিন পরেই একদিন সন্ধ্যাবেলা হঠাৎ পেটে হাত দিয়া শুইয়া পড়িয়া সে বলিল যে তাহার পেটে ভারী যন্ত্রণা হইতেছে। ডাক্তারবাবু আসিয়া তাহাকে হাসপাতালে পাঠাইয়া দিলেন। সেই অবধি সে হাসপাতালেই রহিয়া গেল। মেদিনীপুরের সত্যেনকে কিছুদিন পূর্বে পুলিশ ধরিয়া আনিয়াছিল। কঠিন কাশ রোগগ্রস্ত বলিয়া সেও হাসপাতালেই থাকিত। কানাই হাসপাতালে যাইবার 3-4 দিন পরেই একদিন সকালবেলা বিছানা হইতে উঠিয়া আমরা মুখ হাত ধুইতেছি, এমন সময় হাসপাতালের দিক হইতে 2-1টা বন্দুকের মতো আওয়াজ শুনিলাম। কিছুক্ষণ পরে দেখিলাম চারিদিক হইতে কয়েদি পাহারাওয়ালারা হাসপাতালের দিকে ছুটিতেছে। ব্যাপার কি? কেহ বলিল বাহির হইতে হাসপাতালের উপর গোলা পড়িতেছে, কেহ বলিল সিপাহীরা গুলি চালাইতেছে। হাসপাতালের একজন কম্পাউন্ডার ঘুরপাক খাইতে খাইতে ছুটিয়া আসিয়া জেলের অফিসের কাছে শুইয়া পড়িল। ভয়ে তাহার মুখ বিবর্ণ হইয়া গিয়াছে। যে সংবাদ দিবার জন্য সে ছুটিয়া আসিয়াছিল তাহা তাহার পেটের মধ্যেই রহিয়া গেল। প্রায় 10-15 মিনিট এইরূপ উৎকণ্ঠায় কাটিল। শেষে একটা পুরানো চোর ছুটিয়া আসিয়া আমাদের সংবাদ দিল, নরেন গোসাই ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেছে কিরে? আগে হ্যাঁ বাবু, কানাই বাবু তাকে পিস্তল দিয়ে ঠান্ডা করে দিয়েছে। ওই দেখুন গে না, কারখানার সম্মুখে সে একদম লম্বা হয়ে পড়েছে। আর জেলার বাবুরও আরেকটু হলে হয়ে যেত। তিনি কারখানায় ঢুকে পড়ে বেঞ্চির তলায় লুকিয়ে খুব প্রাণটা বাঁচিয়েছেন। প্রায় 15 মিনিট পরে জেলের পাগলা ঘণ্টা অ্যালার্ম বেল বাজিয়া উঠিল। চারিদিক হইতে জেলের প্রহরীরা ছুটিয়া আসিয়া হাসপাতালের দিকে চলিল। কিছুক্ষণ পরে দেখিলাম তাহারা কানাই ও সত্যেনকে ধরিয়া 44 ডিগ্রির দিকে লইয়া চলিয়াছে।